নমস্কার। ভালো আছেন নিশ্চয়ই। তা আপনাকে আরেকটু ভালো রাখতে আজ নিয়ে এসেছি তারাপদ রায়ের মজাদার গল্প হৃদয় ঘটিত। শুরু করছি। রাত 2টো নাগাদ সোমনাথ স্পষ্ট বুঝতে পারলেন যে তার হার্ট অ্যাটাক হয়েছে। 10:30টায় ভাত খেয়ে 11টার সময় শুয়েছিলেন। তখন থেকেই মনটা কেমন যেন খুঁত খুঁত করছিল, শরীরেও অস্বস্তি বোধ হচ্ছিল। 2টো ঘুমের বড়ি খেয়ে তবুও ঘুমিয়ে পড়েছিলেন। মিনিট 15 হলো সোমনাথবাবুর ঘুম ভেঙে গেছে। ঘটনার শুরু অবশ্য সন্ধেবেলায়। রিটায়ার্ড মানুষ সোমনাথবাবু প্রতিদিনই বাড়ির পাশের পার্কটায় গিয়ে পায়চারি করেন, সকালের দিকে একবার আর সন্ধ্যের দিকে একবার। আজও সন্ধ্যায় তাই করেছেন, তবে তার সঙ্গে একটু অতিরিক্ত করেছেন। পার্কের বেঞ্চিতে বসে অল্প চিনে বাদাম কিনে খেয়েছেন। ছোট একটা ঠোঙা, গোনাগুনতি ছোট বড় 15-20টার বেশি বাদাম হবে না। সোমনাথবাবুদের অল্প বয়সে সেই পুরনো কালের একানায় এর দ্বিগুণ পরিমাণ বাদাম পাওয়া যেত। তবে ডাক্তারি সম্মতভাবেই বাদামগুলো খেয়েছিলেন সোমনাথবাবু। একালের ডাক্তারেরা বলেন বেশি আঁশযুক্ত মানে ফাইবারওয়ালা খাবার খেতে। সেই নির্দেশ মান্য করে সোমনাথবাবু বাদামগুলো খোসা শুদ্ধই চিবিয়ে খেয়েছিলেন। খেতে খুব ভালো লেগেছিল তা নয়, কিন্তু স্বাস্থ্যের কারণে খেয়েছিলেন। হয়তো বাদাম না কিনলেও চলতো, সেটাই ভালো হতো। এই বয়সে বাদাম খাবার খুব লোভও নেই সোমনাথবাবুর। কিন্তু আজ বিকেলে এক যুবতী বাদামওয়ালিকে দেখে তিনি অভিভূত হয়ে যান। যদিও বিকেলবেলা জল খাবার পরে রাতের খাবারের আগে এই মধ্যিখানে সময়টায় সোমনাথবাবু কিছুই খান না, কিন্তু এই বয়সে বাদামওয়ালির লাস্য দেখে এবং মধুর অনুরোধ শুনে তিনি ভুল করেছিলেন। বুকের ব্যথাটা ক্রমশ ঠেলে ঠেলে উঠছে, একটা চাপা ঢেঁকুর, সঙ্গে গলা জ্বালা, সারা শরীরে কেমন অস্বস্তি হচ্ছে। কয়েকবার বিছানায় উঠে বসলেন সোমনাথবাবু, দুবার বাথরুমে গেলেন। কেমন একটা বমি বমি ভাব। বমি হলে তবু ভালো লাগতো, কিন্তু খুব চেষ্টা করেও গলায় আঙুল দিয়েও বমি করতে পারলেন না। এদিকে বুকের ব্যথাটা কমছে, বাড়ছে। হার্ট অ্যাটাক হয়েছে সুনিশ্চিত। ধরে নিয়ে ফুল স্পিডে পাখার তলায় বিছানার ওপরে বালিশে ঠেস দিয়ে বসে দরদর করে ঘামতে লাগলেন সোমনাথ। অবশ্য এই প্রথম নয়, সোমনাথের মাঝে মধ্যেই হার্ট অ্যাটাক হয়েই থাকে। এই তো গত বুধবারেই সোমনাথবাবুর একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে। সকালে বাজার করে বাড়ি ফিরছিলেন, বাড়ির দরজার সামনেই তার হার্ট অ্যাটাক হলো। কোনো রকমের সিঁড়ি বেয়ে দোতলায় নিজের ফ্ল্যাটের সামনে উঠে বাজারের থলিটা সিঁড়ির মুখে ফেলে দিলেন। কলিং বেলটা আর টেপার ক্ষমতা নেই। মেঝেতে হাঁটু মুড়ে বসে বাঁ হাতে দরজার কড়াটা নাড়বার ক্ষীণ চেষ্টা করতে লাগলেন, ডান হাতে বুকটা চেপে ধরে। এই সময় 3তলার মিস যমুনা চক্রবর্তী সিঁড়ি দিয়ে নামছিলেন। তিনি সোমনাথবাবুকে এই ভয়াবহ অবস্থায় দেখে দাঁড়িয়ে গেলেন। যমুনা দেবীর অফিস যাওয়ার তাড়া ছিল, কিন্তু প্রতিবেশী সুলভ কর্তব্যবোধে তিনি সোমনাথবাবুর মাথার ওপর দিয়ে হাত বাড়িয়ে কলিং বেলটা টুক করে টিপে দিলেন। এ বাড়িতে সহজে দরজা খুলে না, কলিং বেল অনেকক্ষণ ধরে টিপতে হয়। বাড়িতে সদস্য সংখ্যা মাত্র 3 জন, সোমনাথবাবু, তাঁর স্ত্রী মনোরমা দেবী আর একমাত্র কন্যা সুজাতা। এছাড়া একটি ঠিকে কাজের মেয়ে আছে, আগে তার নাম ছিল পাঁচুরমা, এখন তার নাম শতাব্দী। সুজাতা সকাল 5:30টায় বেরিয়ে গেছে মর্নিং কলেজ করতে। শতাব্দী অবশ্য 8:30 পর্যন্ত ছিল। বাসন মেজে ঘর ঝাড় দিয়ে মুছে সেও সময় মতো চলে গেছে। এখন বাড়ির মধ্যে সোমনাথ গৃহিণী শ্রীযুক্তা মনোরমা একা। কিন্তু মনোরমা দেবীরও খালি বাড়িতে একা থাকা উচিত নয়। তিনি হার্টের রোগী, তাছাড়া মাঝে মধ্যেই তার ক্যান্সার হয়, একবার এইডস হয়েছিল,
অবশ্য এইডস হওয়া ব্যাপারটা বেশি দূর গড়ায়নি, কারণ সোমনাথবাবু তার স্ত্রীকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে এইডস হওয়াটা ঠিক ভালো নয়। ব্যাপারটা তাদের দুজনের পক্ষেই খুব অসম্মানজনক। তাছাড়া পাড়ার লোকে ঘুণাক্ষরেও টের পেলে পাড়ায় বসবাস করা সম্ভব হবে না। গায়ের জোরে থেকে গেলেও এক ঘরে হয়ে থাকতে হবে। শুধু ধোপা নাপিত নয়, কাজের মেয়ে থেকে অকাজের প্রতিবেশিনী, এমনকি খবরের কাগজওয়ালা, ডাক পিয়ন, ইলেকট্রিক মিস্ত্রি বাড়ি মুখো হবে না। সোমনাথবাবু অবশ্য আরও একটু বাড়িয়ে বলেছিলেন, বুঝলে, তবে তুমি যদি খুন ডাকাতি রাহাজানি করতে পারো তাহলে সুবিধা আছে। থানা থেকে একটা সিপাহীও ধরতে আসবে না, ফৌজদারি আদালতের কোনো পেয়াদাও সমন ধরাতে আসবে না। এত কথা মন দিয়ে শোনার মহিলা মনোরমা দেবী নন। তিনি শুধু একটি সংক্ষিপ্ত প্রশ্ন করেছিলেন, তা আমার এইডস হলে তোমার অসম্মান হবে কেন? আমরা ঠিক জানি না মনোরমা দেবীকে ব্যাপারটা কিভাবে বুঝিয়েছিলেন সোমনাথবাবু। উত্তর যৌবন দাম্পত্য জীবনের সেই নিগূঢ় সমীক্ষায় আমাদের কোনো কৌতূহল নেই। মনোরমা অবশ্য আরও জানতে চেয়েছিলেন, হ্যাঁ গো, আমার যদি এইডস না হয়ে থাকে তবে আমার সর্দি সারে না কেন? মোক্ষম প্রশ্ন। এইডসের সারমর্ম কি করে যে মনোরমা দেবী জেনেছিলেন, সোমনাথবাবু ব্যাপারটা জানেন। এইডস কোনো রোগ নয়, রোগের বন্ধু। এইডস আক্রান্ত ব্যক্তির কোনো অসুখ হলে সেটা সারে না, সারবে না। বলা বাহুল্য, এই লেখা এইডস বিষয়ক কোনো কথোপকথন নির্ভর শিক্ষামূলক প্রবন্ধ নয়। সুতরাং আমাদের ফিরে যেতে হবে সেই বুধবার সকালে, যখন সিঁড়ির ওপরে নিজের ফ্ল্যাটের দরজার সামনে হৃদরোগে আক্রান্ত হয়ে সোমনাথবাবু বুকে হাত দিয়ে বসে পড়েছিলেন। 3 তলার ফ্ল্যাটের যমুনা দেবী কলিং বেল বাজিয়ে যখন অনেকক্ষণ পরে পায়ের শব্দ পেলেন, মৃদু হেসে সোমনাথবাবুকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার আবার হার্ট অ্যাটাক হলো? এই শোচনীয় মুহূর্তে ভদ্রমহিলার এরকম পরিহাস! কিন্তু যমুনা দেবীকে দোষ দেওয়া যায় না, তিনি তো রীতিমতো ভুক্তভোগিনী। গত 6 মাসে অন্তত 3-4 বার মধ্য বা শেষ রাতে, এমনকি বাংলা বন্ধের দুপুরে যমুনা দেবীকে অন্যান্য প্রতিবেশীদের সঙ্গে ছুটোছুটি করতে হয়েছে হৃদরোগাক্রান্ত সোমনাথবাবুকে হাসপাতাল বা নার্সিংহোমে পৌঁছে দেবার জন্য। গত বুধবারে অবশ্য যমুনা চক্রবর্তী বেশ সহজেই অব্যাহতি পেয়েছিলেন, কিংবা বলা যায় অফিসের তাড়াতাড়ির জন্য পালিয়ে বেঁচেছিলেন। মনোরমার দরজা খোলা মাত্র তার হাতে সোমনাথকে গছিয়ে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেমে গিয়েছিলেন যমুনা। বিকেলে অফিস থেকে ফিরে অবশ্য যমুনা সোমনাথের খোঁজ করেছিলেন। অফিসে নানা কাজের মধ্যে সারাদিনই মনটা খুঁতখুঁত করছিল। কি জানি ভদ্রলোকের যদি সত্যি হার্ট অ্যাটাক হয়ে থাকে। বিকেলে খোঁজ নিয়ে দেখলেন তার আশঙ্কা অমূলক। পাড়ার মোড়ে ছেলেরা ম্যারাপ বেঁধে রবীন্দ্র নজরুল সন্ধ্যা করছে, সেখানে সোমনাথবাবু গেছেন আবৃত্তির বিচারক হয়ে। আজ এই রাত 2টোয় বিছানার ওপর বুকে হাত দিয়ে বসে ঘামতে ঘামতে গত বুধবারের অবস্থাটা মনে করছিলেন সোমনাথ। কিন্তু আজকেরটা সেদিনের মতো মিথ্যে অ্যাটাক নয়। বুকের ব্যথা, ঘাম, দমবন্ধ ভাব। কিছুদিন আগে একটা মেটেরিয়া মেডিকা কিনেছিলেন, সেই বইয়ের হার্ট অ্যাটাকের বর্ণনার সঙ্গে সব মিলে যাচ্ছে। মেটেরিয়া মেডিকাটি সহজ বাংলায় একটি অসুখ ও ওষুধ নির্ণয়ের বই। কয়েক মাস আগে সেটা কেনার পর থেকে সোমনাথবাবু আগাগোড়া পড়ে পড়ে গুলে খেয়েছেন। তা আজ এই মধ্যরাতে অদূরেই অন্য একটা খাটে মনোরমা শুয়ে আছেন। সোমনাথবাবুর এই অবস্থায় যা কিছু করণীয় সবই মনোরমাকেই করতে হবে। কিন্তু সোমনাথ মনোরমাকে ডাকবার সাহস পাচ্ছেন না। গতকাল সকাল থেকে মনোরমা দেবীর জিভে ক্যান্সার হয়েছে। এখনো ডাক্তার দেখানো হয়নি, তবে মনোরমা দেবী নিশ্চিত যে তার ক্যান্সারই হয়েছে।
সোমনাথ একবার বলার চেষ্টা করেছিলেন যে মনোরমার মাড়ির যে দাঁতটা কিছুদিন আগে ভেঙে গেছে, সেই ভাঙা দাঁতের ঘষাতেই জিভটা ছড়ে ছড়ে কেটে গিয়েছে। সোমনাথ বোঝাতে চেয়েছিলেন যে ভাঙা দাঁতটা তুলে ফেললে আর জিভে একটা লোশন লাগালেই এ যাত্রা কর্কট রোগের হাত থেকে পরিত্রাণ পাওয়া যাবে। কিন্তু কে শোনে কার কথা? এ তো তবুও ভালো বলা যায়। গত বছর পুজোর সময় মনোরমার যখন ব্রেনে ক্যান্সার হয়েছিল, তখন তো সোমনাথ নিজেও ভয় পেয়ে গিয়েছিলেন। রীতিমতো পয়সা খরচ হয়েছিল, ব্রেন স্ক্যান থেকে অনেক কিছু করতে হয়েছিল। তবে তারই মধ্যে তিনি এইডসে আক্রান্ত হয়ে যাওয়ায় মনোরমা ওই ব্রেন ক্যান্সারের ব্যাপারটা চাপা পড়ে যায়। আজ রাতে কিন্তু সোমনাথবাবু ভরসা পাচ্ছেন না মনোরমাকে তার গুরুতর শারীরিক অবস্থার কথা জানাতে। মনোরমা দেবী পাশের খাটে চোখ বুজে ঘুমিয়ে আছেন। আহা, ক্যান্সারের রোগী, তাঁর আর কতটুকুই বা ক্ষমতা। কিন্তু এদিকে যে সোমনাথবাবুর বুকের ব্যথা আবার অসহ্য হয়ে উঠেছে। অবশেষে আজ রাতে বিনা চিকিৎসায় প্রাণ যেতে বসেছে তাঁর। এখন একমাত্র সুজাতা ভরসা। সে যদি ডাক্তারবাবুকে ফোন করে পাড়া প্রতিবেশীকে খবর দিয়ে সুচিকিৎসা করে প্রাণটা বাঁচালেও বাঁচাতে পারে। কোনো রকমে বিছানা আঁকড়িয়ে ধরে মেঝেতে নামলেন সোমনাথবাবু। পাশের ঘরেই সুজাতা থাকে। দেওয়াল ধরে ধরে সুজাতার ঘরের কাছে পৌঁছলেন তিনি। সুজাতার ঘরে আলো জ্বলছে। বোধহয় পরীক্ষা সামনে, তাই রাত জেগে পড়াশোনা করছে মেয়েটা। দরজাটা আলগা করে ভেজানো। দরজার কাছে গিয়ে সোমনাথবাবু শুনতে পেলেন ঘরের মধ্যে কি যেন সব কথাবার্তার আওয়াজ পাওয়া যাচ্ছে। সর্বনাশ! এত রাতে মেয়েটার ঘরে আবার কে? দরজায় ঠুক ঠুক করে আওয়াজ করলেন। সুজাতা বিছানা থেকে তড়াক করে লাফিয়ে এসে দরজা খুলল। ঘরের মধ্যে অন্য লোকজন কেউ নেই, তবে একটা টিভি চলছে। টিভিতে একটা কি চ্যানেল চলছে, ধুমধুমার নাচ গান বিলিতি বাজনা। তাই শব্দটা খুব কমিয়ে দিয়ে সুজাতা সেসব দেখছিল। বাবাকে দেখে চিন্তান্বিত হয়ে সুজাতা জিজ্ঞেস করলো, তোমার আবার কি হলো? কোনো রকম কথা বলতে পারলেন না সোমনাথ। বুকে হাত দিয়ে মেয়ের পড়ার টেবিলটায় ভর দিয়ে সামনের চেয়ারটায় বসে পড়লেন সোমনাথবাবু। বিচক্ষণ মেয়ে, অবস্থা বুঝতে তার বিশেষ অসুবিধে হলো না। অসুবিধা হবার কথাও নয়, সুজাতার এ বিষয়ে যথেষ্ট পূর্ব অভিজ্ঞতা আছে। সুজাতা গম্ভীর হয়ে জিজ্ঞেস করল, হার্ট অ্যাটাক? সোমনাথবাবু মৃদু স্বরে বললেন, হ্যাঁ। এবার সুজাতাকে বেশ চিন্তিত দেখালো। সে বলল, কিন্তু মায়েরও তো হার্ট অ্যাটাক হয়েছে। খবরটা শুনে এই রকম শারীরিক অবস্থার মধ্যেও সোমনাথ খুব বিব্রত বোধ করলেন। একটু কষ্ট করে দম নিয়ে ধরে ধরে বললেন, সে কি, কখন? সুজাতা এগিয়ে গিয়ে টিভিটা বন্ধ করে দিয়ে এসে বলল, এই তো রাত 1টা নাগাদ হবে। তারপর সোমনাথকে সান্ত্বনা দিয়ে বলল, তোমাকে চিন্তা করতে হবে না সেসব, আমি ছোট মামাকে ফোন করে দিয়েছি। সুজাতার ছোট মামা মানে সোমনাথের ছোট শ্যালক পরেশ কাছেই থাকেন, মাইল দেড়েকের মধ্যেই। তাছাড়া পরেশবাবুর একটা সুবিধে এই যে তার নিজের একটি গাড়ি আছে এবং হাসপাতাল নার্সিংহোমে ভর্তি করানোয় তিনি একজন এক্সপার্ট। সুদক্ষ ব্যক্তি ছাড়া চিকিৎসালয়ে ভর্তি করানো আজকাল যার তার পক্ষে সম্ভব নয়। পরেশবাবু তার দিদি জামাইবাবুর ব্যাপারটা সম্যক জানেন। কখন কি অবস্থা নেওয়া উচিত সে বিষয়ে পরেশবাবুর বাস্তব বোধ আছে। ভাগিনীর ফোন পেয়ে পরেশবাবু যে খুব চিন্তিত বোধ করেছেন তা নয়, কিন্তু এরকম সংবাদ পেয়ে চুপ করে বসেও তো থাকা যায় না। হঠাৎ যদি কিছু হয়ে যায়। পরেশবাবু এসে গেলেন। একটা ঝকঝকে অ্যাম্বুলেন্স গাড়ির মাথায় লাল আলো ঘুরপাক খাচ্ছে, তার সামনে পথ দেখিয়ে পরেশবাবুর গাড়ি।
জামাইবাবুদের ফ্ল্যাট বাড়ির উঠোনটায় নিজের গাড়ি আর অ্যাম্বুলেন্স রেখে পরেশবাবু দোতলায় উঠে এসেছেন। ইতিমধ্যে সুজাতা গিয়ে 3 তলায় যমুনা দেবীকে বাবার খবর দিয়েছে। যমুনা দেবী বুদ্ধিমতী মহিলা। তিনি আশেপাশের ফ্ল্যাটে জানা চেনা মিশুক স্বভাবের যারা যারা আছেন, যেটুকু সময় পেয়েছেন তার মধ্যে তাদের সবাইকে ফোন করে সোমনাথের অবস্থা জানিয়েছেন। সুজাতা কিন্তু যমুনা দেবীকে তার মা মনোরমা দেবীর হার্ট অ্যাটাকের কথা বুদ্ধি করেই কিছু বলেনি। একসঙ্গে স্বামী স্ত্রী দুজনের হার্ট অ্যাটাকের সংবাদ পেয়ে তাদের কার কি প্রতিক্রিয়া হবে এই ভেবে সুজাতা খবরটা চেপে যায়। সুজাতাকে নিয়ে সিঁড়ি দিয়ে নামবার মুখে সিঁড়ির জানলা দিয়ে যমুনা দেবী দেখলেন উঠোনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে। অ্যাম্বুলেন্স এসে যাওয়ায় যমুনা দেবী একটু আশ্বস্ত হলেন। যাক, তাহলে পুরো ঝামেলাটা তার কাঁধে পড়বে না। যমুনা দেবীর মুখভাব দেখে সুজাতা নিজে থেকেই বলল, আমি মামাকে ফোন করে দিয়েছিলাম, মামাই বোধহয় অ্যাম্বুলেন্সটা নিয়ে এসেছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে যমুনা দেবী দেখলেন সুজাতার মামা পরেশবাবু সুজাতাদের ফ্ল্যাটে ঢুকে গেলেন, আর তার পেছনে পেছনে স্ট্রেচার নিয়ে সাদা পোশাক পরা 2 ব্যক্তির সঙ্গে আরও একজন, তার গলায় স্টেথোস্কোপ। এরা সবাই ঢুকল। এদিকে পরেশবাবু যার জন্য ওই অ্যাম্বুলেন্স স্ট্রেচার এসব নিয়ে এসেছেন, সেই মনোরমা দেবী এখন অঘোরে ঘুমোচ্ছেন। সুজাতাকে নিজের স্ট্রোকের কথাটা জানিয়েই তিনি কাতরোক্তি করতে করতে মৃত্যু আজ অনিবার্য ভেবে চোখ বুজে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন। ওই অবস্থাতেই তিনি একটু পরে ঘুমিয়ে পড়েন এবং যথাসময়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যান। এখন স্ট্রেচার বাহিরা পরেশবাবুর পেছনে পেছনে মনোরমা সোমনাথের শয়নকক্ষে প্রবেশ করে মনোরমাকে বিছানায় গভীর নিদ্রায় শায়িত দেখে অচৈতন্য আছেন ভেবে স্ট্রেচারে তুলতে গেল। মনোরমার ঘুম ভেঙে গেল। ততক্ষণে অন্যান্য ফ্ল্যাট বাড়ির লোকেরা যমুনার ডাকে সাড়া দিয়ে ওই ফ্ল্যাটে এসে গেছে। ঘরের মধ্যে গিজ গিজ করছে লোক। এদিকে হঠাৎ সুখনিদ্রা ভেঙে চোখ মেলে মনোরমা এই ভিড় দেখে কেমন হকচকিয়ে গেলেন। তারপর সামনেই নিজের সহোদর ভাই পরেশকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কি হয়েছে রে পরেশ? পরেশ তখন বলল, তোমার কি হয়েছে সে তো তুমিই বলতে পারবে। শুনে মনোরমা একটু চিন্তায় পড়লেন। একটু দূরে মেয়ে দাঁড়িয়ে আছে, তাকেই জিজ্ঞেস করলেন, আয় সুজাতা, কি হয়েছে রে? সুজাতা বলল, এখনকার কথা বলতে পারবো না, তবে ঘন্টা 1.5 আগে তোমার হার্ট অ্যাটাক হয়েছিল। মনোরমা দেবী এই কথা শুনে বিছানার উপর উঠে বসলেন। টেবিলের পাশে রাখা একটা প্লাস্টিকের কৌটো খুলে একটা জর্দা পান বের করে মুখে দিয়ে বললেন, আমার হার্ট অ্যাটাকটা এখন কেটে গেছে, এখন না একটু ক্যান্সার লাগছে। এই দেখ, পানটা চিবোচ্ছি মুখে, জিভটা কেমন জ্বালা জ্বালা করছে। অনতি বিলম্বে স্ট্রেচার সহ স্ট্রেচার বাহিরা আর সঙ্গে সেই স্টেথোস্কোপধারী ডাক্তার ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলেন। কিন্তু তারা সিঁড়ি দিয়ে নামবার আগেই সুজাতা গিয়ে পথ আটকালো। আরে আপনারা যাবেন না, পাশের ঘরে রোগী আছেন, আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে। কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় অ্যাম্বুলেন্সের লোকেরা সিঁড়ির ওপরে দাঁড়িয়ে গেল। তবে তারা কিছু বোঝবার আগেই পাশের ঘর মানে সুজাতার ঘর থেকে যমুনা দেবী বেরিয়ে এলেন। তিনি এসে ঘোষণা করলেন, না, সোমনাথ বাবুর অ্যাম্বুলেন্স লাগবে না, তিনি ভালো হয়ে গেছেন। আমি বুকে মেসেজ করে তার হার্ট অ্যাটাক সারিয়ে দিয়েছি, তিনি এবার ঘুমিয়ে পড়েছেন। নানা রকম কানা ঘুষো করতে করতে প্রতিবেশীরা একে একে চলে গেল নিজেদের শেষ রাতের ঘুমটুকু পুষিয়ে নিতে। আর স্ট্রেচার বাহিরা তারা কটু ভাষায় গালমন্দ করতে করতে লাল আলো জ্বালিয়ে তীব্র সাইরেনের ধ্বনি তুলে চলে গেল। এই গল্পটা এখানেই শেষ। এরপরে কি হয়েছিল, মানে পরের দিন সকালে আর কি অসুখ হয়েছিল সোমনাথ বাবু বা মনোরমা দেবীর, সেটা আমাদের জানা নেই। খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে, সঙ্গে থাকবেন। প্রত্যেকবারের মতো মনে করিয়ে দিচ্ছি ভিডিওটা লাইক করার কথা আর চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা। ধন্যবাদ।